সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে প্রতি পরীক্ষায় মোটামুটি প্রশ্ন আসে, কিন্তু সমস্যা হলো আমরা অনেক সময় পড়ি কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমাদের মনে থাকে না। তো আসুন আজকে আমরা কিছু টেকনিক শিখে নিই, যে টেকনিকের মাধ্যমে খুব দ্রুত এটি পরীক্ষার হলে মনে করতে পারবেন। তো আমরা এখানে দেখব যে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মূলত চারটি। একটি হচ্ছে ধ্বনিতত্ত্ব, আরেকটি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এবং আরেকটি হচ্ছে অর্থতত্ত্ব এবং বাক্যতত্ত্ব। এই চারটির বিষয়টা আমাদের টুকটাক মনে থাকে, কিন্তু সবথেকে বেশি যে সমস্যা হয় সেটা হচ্ছে শব্দতত্ত্ব। তো আমরা এই শব্দতত্ত্ব নিয়ে আজকে কথা বলবো বিস্তারিত। তো চলুন, প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। এটার ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি। তো এই ধ্বনিতত্ত্বে আলোচনা হয় বাংলা ব্যাকরণের ধ্বনি বিষয়ক সকল যে বিষয়গুলো আছে ধ্বনি বিষয়ক, সেগুলো নিয়ে মূলত আলোচনা হয়। তো আমরা আসলে কীভাবে আসলে মনে রাখা যায়। তো ধ্বনিতত্ত্বে মূলত আলোচনা হয় ধ্বনি সম্পর্কিত বিষয়। তাহলে আমাদের যেহেতু ধ্বনিতত্ত্ব, এখানেও ধ্বনি আছে, আমাদের ধ্বনিতত্ত্বে ধ্বনি নিয়ে আলোচনা করা হয়। এবং দেখেন যে ধ্বনির লিখিত যে রূপ, সেই লিখিত রূপটা হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি নিয়ে ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি আছে এবং আমাদের ধ্বনি নিয়ে আলোচনা হবে। এবং ধ্বনির যে লিখিত রূপ সেটি হচ্ছে বর্ণ নিয়ে আলোচনা হবে। এবং বর্ণের মধ্যে হচ্ছে নত্যবিধান, অর্থাৎ দন্তান্ন আছে, মধ্যাংশ আছে। সেক্ষেত্রে হচ্ছে দন্তান্নতে নত্যবিধান এবং মধ্যাংশতে সত্যবিধান, এই দুইটা হচ্ছে আলোচনা করে। তাহলে আমরা সিরিয়াল অনুযায়ী যদি এভাবে মনে রাখি যে ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি আছে, তাহলে ধ্বনি সম্পর্কিত আলোচনা করে। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, তাহলে সেই বর্ণ নিয়েও আলোচনা করে। বর্ণের মধ্যে দন্তান্ন এবং মধ্যাহ্ন স এই দুইটা আছে, তাহলে নত্যবিধান এবং সত্যবিধান নিয়েও আলোচনা করে। এর পরবর্তীতে দেখেন যে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সন্ধি। এটা আপনারা মনে রাখবেন যে সন্ধি, যেহেতু সন্ধিও আপনার বর্ণের যে মিলন, সেটার মাধ্যমে সন্ধি হয়ে থাকে। এবং এর পরবর্তীতে দেখেন ধ্বনি পরিবর্তন। যেহেতু ধ্বনি আছে, তাহলে ধ্বনি পরিবর্তন নিয়েও ধ্বনিতত্ত্ব আলোচনা করে। ধ্বনির লোপ, এটা নিয়েও ধ্বনিতত্ত্ব আলোচনা করে। অর্থাৎ ধ্বনি শব্দ আছে এমন যে বিষয়গুলো আছে, প্রশ্নের অপশানে যদি ধ্বনি অপশান থাকে যে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়, এমন প্রশ্নের উত্তরে যদি অপশানে ধ্বনি রিলেটেড থাকে তাহলে সেটাই উত্তর হবে। তাহলে ধ্বনির লোপ। আরেকটা আছে ধ্বনির উচ্চারণ। ঠিক আছে, আমরা যে ধ্বনিটা উচ্চারণ করি, সে উচ্চারণ বিষয়ক হচ্ছে ধ্বনিতত্ত্ব আলোচনা করে। তাহলে আমরা সিকোয়েন্সলি এইভাবে মনে রাখবো। ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি আছে, তাহলে ধ্বনির লিখিত রূপ বর্ণের মধ্যে দন্তান্ন, মধ্যাংশ, নত্যবিধান, সত্যবিধান আছে। সন্ধি নিয়ে আলোচনা করে। ধ্বনির পরিবর্তন, ধ্বনির লোপ এবং ধ্বনির উচ্চারণ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আপাতত এই বিষয়গুলো মনে রাখলেই মোটামুটি আমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমরা এইভাবে মনে রাখবো, তাহলে এটি আমাদের জন্য আরও বেশি সহজ হবে। এরপর 2 নম্বর যে বিষয়টি নিয়ে ব্যাকরণ আলোচনা হয় সেটি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এটার ইংরেজিতে যেটা বলা হয় মরফোলজি। তো এই শব্দতত্ত্ব থেকে মূলত খুব বেশি একটা প্রশ্ন আসে। তো এটা আমরা গুলিয়ে ফেলি পরীক্ষা হলে। তো আমরা একটা টেকনিক দিয়ে এটি মনে রাখার চেষ্টা করব। তো দেখেন এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, যদিও এটা হাস্যকর হলেও মনে রাখার জন্য আমাদের এই টেকনিকটি আমরা মনে রাখতে পারি। যেমন বলিউড অনুষ্কা রূপ প্রকৃতির মতো, এক পুরুষ ওয়াও শব্দ করে বলল। তো এই শব্দটি আমরা, এই সেন্টেন্সটি আমরা মনে রাখবো। বলিউড অনুষ্কা রূপ প্রকৃতির মতো, এক পুরুষ ওয়াও শব্দ করে বলল। ঠিক আছে, তো আসলে আমরা এই সেন্টেন্সটা ভাঙি। এখানে দেখেন বতে আমরা এখানে নিয়েছি, বতে হচ্ছে বচন। তাহলে আমরা হচ্ছে বতে বচন পেলাম, লিতে আমরা এখানে পেয়েছি লিঙ্গ। তাহলে বচন এবং লিঙ্গ আমাদের শব্দতত্ত্বে আলোচনা করা হয়। আচ্ছা, এখানে রস্যুতে উপসর্গ, অর্থাৎ এই যে বলিউডের রস্যুতে উপসর্গ, আর এখানে ডটা আমরা আপাতত আমরা এটা কোনো, তার মানে এটা আপাতত বাদ। তাহলে বলিউড, তা বলিউডের থেকে বতে আমরা পেলাম বচন
লিতে পেলাম লিঙ্গ, উতে পেলাম উপসর্গ। এবার এখান থেকে আমরা এই অনু থেকে আমরা নিব হচ্ছে অনুসর্গ। এবং এখানে দেখেন অনুষ্কা বানানটা আমরা একটু ভিন্নভাবে লিখেছি টেকনিকের সাথে, যে এখানে তালবস্য এবং দন্তস্য দুইটা স ব্যবহার করা হয়েছে। তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন। তার প্রথম তালবস্যতে আমরা হচ্ছে শব্দ নিব, শব্দ, এবং পরবর্তী দন্তস্যতে আমরা সমাস। তাহলে আর কাতে হচ্ছে ক্রিয়ার কাল, এটা আমরা মনে রাখবো এইভাবে, কাতে ক্রিয়ার কাল। আচ্ছা, এই রূপতত্ত্বটা আমরা একটু পরে জানবো, এটা আপাতত থাক রূপ। এর পরবর্তী হচ্ছে প্রকৃতি। প্রকৃতি থেকে আমরা নিয়েছি প্রকৃতি ও প্রত্যয়। ঠিক আছে, তাহলে বলিউড, অনুষ্কার, রূপ, প্রকৃতির মতো। ওকে, তাহলে আমরা প্রকৃতি থেকে পেলাম প্রকৃতি, প্রত্যয়। ওকে, এবার দেখেন এক পুরুষ ওয়াও শব্দ করে বলল, এখান থেকে আমরা পুরুষটা নিব। পুরুষ হচ্ছে পুরুষ বিষয়ে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এবং ওয়াও এটা আপাতত বাদ, এবং শব্দ এটা আমরা পরে বলছি, এবং এটাও আপাতত বাদ। এটা হচ্ছে আমাদের মনে রাখার স্বার্থে। তাহলে এখানে বাদ থাকছে রূপ এবং শব্দ। দেখেন আমরা রূপ থেকে নেব রূপতত্ত্ব এবং শব্দ থেকে নেব শব্দতত্ত্ব। হ্যাঁ, এটার যে ব্যাপারটা আমরা অনেক সময় পরীক্ষার হলে আমাদের প্রশ্নে রূপতত্ত্ব এবং শব্দতত্ত্ব, আসলে এই দুইটা নিয়ে আমাদের একটু সমস্যা দেখা দেয়, যে কোনটা রূপতত্ত্ব কোনটা শব্দতত্ত্ব। আমরা শব্দতত্ত্বই যে রূপতত্ত্ব এটা আমাদের অনেক সময় মনে থাকে না। তো আমরা এটা মনে রাখার জন্যই মূলত এই টেকনিকটা, যে এখানে রূপ এবং শব্দ, এই বলিউড, অনুষ্কার, রূপ প্রকৃতির মতো এক পুরুষ ওয়াও শব্দ করে বলল, যেহেতু এই সেন্টেন্সের মধ্যে এই দুইটা শব্দ আছে, তার মানে আপনার রূপতত্ত্ব এবং শব্দতত্ত্ব নিয়ে এই বিষয়গুলো আলোচনা করে, রূপতত্ত্ব এবং শব্দতত্ত্ব। তাহলে আমরা এই একটা লাইন মনে রাখলেই মূলত আমাদের দেখেন এখানে যে 7-8টা মতন যে বিভাগ আছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে, আমাদের কিন্তু সম্পূর্ণ এই যে বলিউড, অনুষ্কা, এই যে আপনার যে আমরা যে সেন্টেন্সটা মেক করছি এটার মধ্যেই কিন্তু আছে। আমি আরও আরেকবার বলে দিই, বলিউড, অনুষ্কা, রূপ প্রকৃতির মতো, এটা আমাদের এমনি মনে থাকবে। বলিউড, অনুষ্কা আসলে সুন্দর দেখতে, তাহলে তার আছে রূপটা প্রকৃতির মতো সুন্দর আর কি। এক কথায় এক পুরুষ ওয়াও শব্দ করে বলল, এই কথাটা একটা পুরুষ বলল। তাহলে আমরা এই জিনিসটা যদি মাথার ভিতরে একবার আমরা ব্রেনের মধ্যে যদি একবার গেঁথে নিই, তাহলে দেখবেন যে এই জিনিসটা খুব সহজেই আপনি এই যে 7, 8, 9, 10টা যে আপনার বিষয় আছে, এই বিষয়গুলো আপনার পরীক্ষার হলে দেখার সাথে সাথে আপনি প্রশ্নে উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে দুইটা আছে আমরা এই দুইটাও আলোচনা করব। এরপরে যে বিষয়টি নিয়ে ব্যাকরণ আলোচনা করে সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। এটার আর একটা নাম হচ্ছে পদক্রম। হ্যাঁ, এখানে বাক্য নিয়ে যে বিষয়গুলো আলোচনা করে মূলত সেগুলোই এই বাক্য বা পদক্রমের আওতাভুক্ত। যেমন সেট চিহ্ন, এখানে আছে বাগধারা, এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, উক্তি। এই যে বড় বড় যে বিষয়গুলো, যেখানে দেখবেন যে বাক্য রিলেটেড যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো হচ্ছে মূলত, অর্থাৎ বড় বড় যে অংশগুলো আছে ব্যাকরণের মধ্যে, সেই বিষয়টা, যেমন এক কথায় প্রকাশ। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে অনেক বড় শব্দ থেকে ছোট শব্দ আনে, এই কারণে মূলত এই যে বাক্যতত্ত্বের মধ্যে আলোচনা করা। এবং বাক্য এবং পদ, ঠিক আছে, এটা হচ্ছে এই বাক্যতত্ত্ব এবং পদক্রম, এই দুইটা হচ্ছে একই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটা যে বিষয়টি দেখব সেটি হলো 4 নম্বর। এটা হচ্ছে অর্থতত্ত্ব। অর্থ বিষয় নিয়ে আলোচনা করে সেই বিষয়গুলো হচ্ছে অর্থতত্ত্বের মধ্যে আসে। যেমন শব্দের অর্থ বিচার। এখানে দেখেন যে প্রত্যেকটা বিষয়ের ভিতরেই অর্থ থাকবে। যেমন এই যে মুখ্যার্থ, এখানে অর্থ আছে, গৌণার্থ, এখানে অর্থ আছে। অথবা আপনারা এই একটা টেকনিক নিতে পারেন, যেমন সবগুলোই দেখবেন যে অর্থ বিষয়ে যে বিষয়গুলো আলোচনা করা হবে সব বিষয়ে আপনার রেপটা আছে। ঠিক আছে, এইটা দেখে আপনি টেকনিক্যালি বুঝতে পারবেন। তবে এই যে 4টার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দতত্ত্ব। এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে, এবং এই যে এগুলো যেহেতু ছোট ছোট বিষয়, এগুলো আপনারা একবার দেখলেই মোটামুটি মনে রাখতে পারবেন।
তো এটা ছিল আজকের আমার আলোচনা। তো আমি এই যে বলির অনুষ্কা এই টেকনিকটা ইউটিউব থেকেই নিয়েছিলাম, কোনো এক আপুর ভিডিও থেকে। তো আমি আপুকে আর কি যেহেতু ভিডিওর মাধ্যমে আমি বিষয়টি জানিয়ে দিলাম, এবং আমি এখানে কিছু অ্যাড করেছি, করে আমার মতো করে আমি এটা উপস্থাপন করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই উৎসাহ দিবেন, যাতে আমি পরবর্তীতে আরও তৈরি করতে পারি, ভিডিও তৈরি করতে পারি। আপনাদের ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।